ফেবলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা শুনব এক মায়ের অদম্য ভালোবাসার গল্প, যে ভালোবাসা হারানো সন্তানকে ফিরে পেতে কোনো বাধাই মানেনি। অফিসার রূপা সেন, যার নাম শুনলে অপরাধীরা থরথর করে কাঁপত আর নিরীহ মানুষেরা খুঁজে পেত ভরসা। একদিন সাধারণ পোশাকে এক গ্রামের মামলার তদন্তে যাচ্ছিলেন। পথেই এক গলিতে তার চোখ আটকে গেল এক শিশুর অপর। ছেলেটির চোখ যেন তার হারানো সন্তানেরই প্রতিচ্ছবি। মুহূর্তেই রূপার মুখের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এরপর যা ঘটল তা জানতে হলে ফেবলের সাথেই থাকুন। সকাল হতেই অফিসার রূপা সেন তার খাঁকি উর্দির বদলে পড়লেন একটি হালকা নীল রঙের সুতির শাড়ি। আজ কোনো পদমর্যাদার অহংকার ছিল না, ছিল না কোনো সুরক্ষা বাহিনীর ঘেরাটোপ। গাড়িতে পুলিশের সাইরেন বা পতাকাও উড়ছিল না। আজ তিনি শুধুই একজন মা, এক দশক ধরে যিনি পুলিশ অফিসার হিসাবে নিজের কষ্ট লুকিয়ে দেশ সেবা করেছেন। আজ তার হাতে কোনো মামলার ফাইল নেই, নেই কোনো মিটিংয়ের তাড়া। আজ তার মন খুঁজছিল এক অন্যরকম শান্তি, সেই স্বস্তি যা কোনো আদালত, পদোন্নতি বা পুরস্কার তাঁকে দিতে পারেনি। নিজেই ড্রাইভ করে তিনি শহরের এক বস্তি এলাকার দিকে চললেন, যেখানে দুর্গন্ধময় গলিগুলো আঁকাবাঁকা পথে মিশেছে, কিন্তু মানবতা আজও কোথাও যেন ধুকপুক করে বাঁচে। বাড়ি থেকে বেরোনোর আগে রূপা একবার তার ছেলের ছবি দেখেছিলেন, যার চোখ দুটো তার মনের গভীরে গেঁথেছিল। গাড়ির কাঁচ দিয়ে বাইরে তাকাতেই তিনি দেখলেন শিশুরা প্লাস্টিক কুড়িয়ে খেলছে, এক বৃদ্ধা নালার পাশে বসে সবজি কাটছেন, আর একটি ছোট্ট ছেলে জুতোবিহীন পায়ে মাটিতে কি যেন আঁকছে। হঠাৎ রূপার চোখ সেই ছেলেটির ওপর আটকে গেল। মুখটা নয়, কারণ মুখটা ধুলোয় মাখা ছিল, কিন্তু চোখগুলো, সেই চোখগুলোই যেন কত বছর ধরে তার স্বপ্নে আসত। রূপার শ্বাস আটকে গেল। তিনি সেখানেই গাড়ি থামিয়ে নেমে ছেলেটির কাছে গেলেন। ছেলেটির বয়স হবে প্রায় 10 বা 11, পরনে ঢিলেঢালা পোশাক, মুখে ধুলো, কিন্তু তার হাসিতে ছিল এক চেনা সরলতা। রূপা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার নাম কি? ছেলেটি ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। হয়তো প্রতিটি বড় মানুষকেই তার ভয় লাগত। সে কিছু বলল না। রূপা আবার জিজ্ঞেস করলেন, এবার একটু নরম ও স্নেহপূর্ণ স্বরে, বাবা, ভয় পেও না, তোমার কি খিদে পেয়েছে? কিছু খাবে? ছেলেটি তখনও চুপ ছিল, কিন্তু তার চোখে জল ভরে এলো। রূপার মাতৃস্নেহ উপচে পড়ল। এক মুহূর্তের জন্য তার মনে হলো 10 বছর আগের সময়টা ফিরে এসেছে। 10 বছর আগে তিনি তার ছেলেকে একটি রেলওয়ে স্টেশনের ভিড়ে হারিয়ে ফেলেছিলেন। তখন তার ছেলের বয়স ছিল মাত্র 2 বছর। সে কথা বলতে পারত না, নিজেকে প্রকাশ করতে পারত না। একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তিনি তাকে খুঁজে পাননি। দায়িত্বের চাপে তার রাতের ঘুম চলে গিয়েছিল, আর একসময় সবাই ধরে নিয়েছিল যে ছেলেটি আর বেঁচে নেই। কিন্তু রূপা কখনো আশা ছাড়েননি। ছেলেটি তখনও চুপ ছিল, কিন্তু তার চোখ যেন অনেক কথা বলছিল। রূপা তার ব্যাগ থেকে একটি বিস্কুটের প্যাকেট বের করে তার দিকে এগিয়ে দিলেন। ছেলেটি দ্বিধাগ্রস্তভাবে প্যাকেটটি নিল এবং ধীরে ধীরে খেতে লাগল। রূপা তার পাশেই বসলেন। তোমার কে আছে? রূপা আবার জিজ্ঞেস করলেন। এবার ছেলেটি খুব ধীরে বলল, কেউ নেই। তুমি এখানে কি করে এলে? জানি না, যখন থেকে মনে আছে এখানেই আছি। মাঝে মাঝে মা আসতো, তারপর চলে যেত। সেই মা ভিক্ষা করতে বলতো, এখন আর আসে না। এই কথা শুনে রূপার শরীর শিউরে উঠল। তিনি ভাবলেন, এই ছেলেটি কি সেই সব দলের অংশ নয়, যারা শিশুদের অপহরণ করে তাদের পরিচয় মুছে দেয়? তার মনে একটি কল্পনা খেলে গেল, এই ছেলেটি কি আমার ছেলে হতে পারে? ছেলেটি এবার উঠে চলে যেতে লাগল, কিন্তু রূপা তার হাত ধরলেন। বাবা, দাঁড়াও, তোমার কি কিছু মনে আছে? কোনো গান, কোনো ঘুম পাড়ানি গান, কোনো নাম? ছেলেটি থমকে গেল। সে মাথা নিচু করে ফিসফিস করে কিছু একটা গুনগুন করতে লাগল। এটি সেই ঘুম পাড়ানি গান ছিল যা রূপা তার ছেলেকে ঘুম পাড়ানোর সময় গাইতেন। একই শব্দ, একই সুর। নিদিয়া রানী আয় রে, মাকি গদিলা আয় রে। রূপার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তার মাতৃস্নেহ এখন বাঁধ মানল না। তিনি ছেলেটিকে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন, কিন্তু নিজেকে সামলালেন। যদি তিনি ভুল প্রমাণিত হন, তাহলে এটি ছেলেটির জন্য খুব কষ্টকর হবে। তিনি গাড়িতে বসলেন এবং ছেলেটিকে বললেন, চলো, তোমাকে ভালো কিছু খাওয়াবো। ছেলেটি দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু খিদে এবং রূপার চোখে দেখা ভালোবাসা তাকে টেনে নিয়ে গেল। দুজন কাছের একটি ধাবায় গেলেন। রূপা নীরবে ছেলেটির প্রতিটি আচরণ লক্ষ্য করলেন। সে কিভাবে রুটি ছিঁড়ে খায়, কিভাবে জল পান করে, কিভাবে কোনো কথা শুনে দাঁত দিয়ে নিজের আঙুল কামড়ায়। সব কিছু তার ছেলের অভ্যাসের মতোই ছিল। রূপা মনস্থির করলেন যে তিনি এই ছেলেটির পরিচয় জানবেন। তবে এবার তিনি অফিসার হিসেবে নয়, শুধু একজন মা হিসাবেই লড়াই লড়বেন।
তিনি ছেলেটিকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে এলেন। যখন ছেলেটি রাতে ঘুমিয়েছিল তখন রূপা অনেক রাত পর্যন্ত তার পুরনো ছবি বের করে দেখতে লাগলেন। তার মনে সন্দেহ এবং বিশ্বাস একে অন্যের সাথে লড়াই করছিল। পরের দিন সকালে তিনি ছেলেটিকে না জানিয়ে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নিলেন। সেই রাতে যখন সারা শহর তাদের দুঃখ, ক্লান্তি এবং গল্প নিয়ে ঘুমিয়ে পড়েছে, তখন রূপার চোখে ঘুম ছিল না। তিনি তার বিছানার এক কোণে বসেছিলেন, কোলে তার ছেলের ছোটবেলার ছবি, যা তিনি আবার দেখার জন্য আলমারির সবচেয়ে পিছন থেকে বের করে এনেছিলেন। প্রতিটি ছবি, প্রতিটি হাসি, প্রতিটি চোখ, প্রতিটি রেখা তার হৃদয়ে একটি ভুলে যাওয়া সুরের মতো বাজছিল। এই সুর আর কিছু নয়, তার নিজের মাতৃত্বের স্পন্দন, যা চাপা পড়েছিল কিন্তু মরেনি। তিনি বারবার নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছেন যে এটা শুধু তার সন্দেহ। সব চোখ একরকম হয় না, সব ঘুমপাড়ানি গান সবার মনে থাকে না, এবং সব অভ্যাসের মানেই যে নয় যে সে তার নিজের সন্তান। কিন্তু মায়ের মন কোনো যুক্তি মানে না। মায়ের মন শুধু হৃদয় স্পন্দনকে চিনতে পারে। রূপা নিজের মধ্যে দুজন মানুষের সাথে লড়াই করছিলেন, একজন এসপি যিনি প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেন না, আর একজন মা যিনি প্রমাণ ছাড়াও তার বিশ্বাসকে চূড়ান্ত বলে মনে করেন। ছেলেটি এখন একটি ছোট্ট ঘরে আরামে ঘুমিয়েছিল। তাকে একটি নতুন পাঞ্জাবি দেওয়া হয়েছিল, চুলে তেল লাগানো হয়েছিল, নখ কাটা হয়েছিল, এবং সম্ভবত প্রথমবার সে একটি চিকুন চাদরে ঘুমিয়েছিল। ঘুমানোর সময়ও সে হালকা কাঁপছিল। তার একটি হাত সবসময় তার পেটে রাখা থাকত, যেন অভ্যাসমশত। হয়তো সে সবসময় ক্ষুধার্ত ছিল। মাঝে মাঝে সে ঘুমের মধ্যে কিছু বিড়বিড় করত। রূপা কান পেতে শুনতেন একটা শব্দ ধরতে পারার আশায়, এবং একবার তিনি স্পষ্ট শুনলেন, মাম্মা, জল। তার শরীর যেন জমে গেল। মাম্মা, এই শব্দ তিনি বহু বছর ধরে নিজের জন্য কারোর মুখ থেকে শোনেননি। তিনি ধীরে ধীরে উঠে তার কাছে গেলেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিলেন। ছেলেটি আবার শান্ত হয়ে গেল। তার কপালে হাত দিতেই রূপার মনে হলো যেন তিনি কোনো পরিচিত মন্দিরের দরজা ছুঁয়েছেন। একটি স্পর্শ যা কোথাও হারিয়ে গেছিল, আজ হঠাৎ ফিরে এসেছে। সকাল পর্যন্ত রূপার পুরো শরীর ভারী হয়ে গেছিল, কিন্তু তার আত্মায় একটি নতুন শক্তি ছিল। আজ ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসার কথা ছিল। তিনি ছেলেটিকে তুললেন, যত্ন করে তাকে তৈরি করলেন, জলখাবার খাওয়ালেন এবং তাকে স্কুলে পাঠাচ্ছেন এই ভান করে নিজের অফিসে নিয়ে গেলেন। অফিসে সবাই অবাক হয়ে গেল। অফিসার ম্যাডাম একজন শিশুকে নিয়ে এসেছেন, তাও সাধারণ পোশাকে। কিন্তু কেউ তাকে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। রূপা তার কেবিনে গেলেন এবং ছেলেটিকে সেখানে বসালেন। টেবিলের ওপর খেলনা রাখলেন এবং বললেন, তুমি এখানেই থাকো বাবা, আমি পাশেই আছি। ছেলেটি কিছু বলল না, শুধু মাথা নাড়ল এবং চুপচাপ খেলতে লাগল। কিছুক্ষণ পর ল্যাব থেকে একজন অফিসার এলেন। রিপোর্ট একটি সাদা খামে ছিল। রূপা খামটি হাতে নিয়ে কেঁপে উঠলেন, যেন কোনো ফাঁসির রায় বা জীবনের প্রথম শব্দটি লেখা হচ্ছে। তিনি নিজেকে শান্ত করলেন, গভীর নিঃশ্বাস নিলেন এবং ধীরে ধীরে খামটি খুললেন। রিপোর্ট পড়তে গিয়েই তার চোখ ভরে গেল। ডিএনএ মিলে গেছে। রূপার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, আনন্দের, অনুশোচনার, বিশ্বাসের এবং হয়তো সেই ভাগ্যের বিরুদ্ধে এক অভিযোগের, যা তাকে মা হয়েও তার সন্তানকে কেড়ে নিয়েছিল। রিপোর্ট পরিষ্কার বলছিল, এই সেই ছেলে যে 10 বছর আগে নিখোঁজ হয়েছিল। এখন আর কোনো সন্দেহ ছিল না, কোনো ভ্রম ছিল না। এখন এটি শুধু হৃদয়ের কথা ছিল না, কাগজেরও ছিল। তিনি দৌড়ে কেবিন থেকে বেরিয়ে এলেন এবং ছেলেটিকে বুকে জড়িয়ে ধরলেন। ছেলেটি ভয় পেয়ে একটু পিছিয়ে যেতে চেষ্টা করল, কিন্তু রূপা তাকে শক্ত করে ধরে রাখলেন। তার চোখের জল দেখে ছেলেটি শান্ত হয়ে গেল। প্রথমবারের মতো সে ভয় না পেয়ে তার বুকে মাথা রাখল। আমি তোমার মাম্মা বাবা। তিনি ধীরে ধীরে ফিসফিস করে বললেন, আমি তোমাকে কখনো ছাড়িনি। তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলে, কিন্তু আমি তোমার থেকে কখনো আলাদা হইনি। ছেলেটি কিছু বলল না, শুধু কাঁদতে লাগলো। সম্ভবত সে এখনও সবটা বুঝতে পারছিল না। তার সবটা মেনে নিতে এখনও কিছু সময় লাগবে। রূপা তাকে তার কাছে বসালেন এবং ধীরে ধীরে তাকে সেই পৃথিবী থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিলেন, যা তাকে এই অবস্থায় এনেছিল। সেদিন অফিসে সব মামলা বন্ধ ছিল, সব ফাইল বন্ধ ছিল। রূপা প্রথমবারের মতো তার ছেলের চোখের দিকে সরাসরি তাকালেন এবং প্রথমবারের মতো নিজেকে কোনো অপরাধীকে ধরার চেয়ে বেশি সন্তুষ্ট পেলেন। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। এবার সেই অফিসার আবার জেগে উঠলেন। তিনি জানতে চেয়েছিলেন তার ছেলেকে কে চিনিয়ে নিয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কাদের হাতে এসে খেলেছে এবং কত শিশু এই সিন্ডিকেটের অংশ। তিনি এবার মনস্থির করে নিয়েছিলেন যে এখন তিনি যে যুদ্ধ লড়বেন তা শুধু একজন অফিসারের নয়, একজন মায়ের যুদ্ধ হবে। তার চোখে আবার সেই ঝলক ছিল যা প্রথম ইউনিফর্ম পরার সময় ছিল, কিন্তু এবার তার সঙ্গে নতুন রং যুক্ত হয়েছিল, মাতৃত্বের, ভালোবাসার এবং তার হারিয়ে যাওয়া জগৎকে ফিরে পাওয়ার। ছেলের ফিরে আসার খবর এখনও শুধু রূপার কাছেই ছিল। তিনি জানতেন যে এই সুখবরটি যতটা ব্যক্তিগত ততটাই সংবেদনশীল। পৃথিবী এটিকে কেবল একটি গল্প হিসাবে দেখবে, মানুষ প্রশংসা করবে, খবরের কাগজে ছবি ছাপা হবে,
কিন্তু কেউ বুঝবে না যে এই একটি পুনর্মিলনের পিছনে কত অপূর্ণ স্বপ্ন, কত নিদ্রাহীন রাত এবং কত হারিয়ে যাওয়া আশা চাপা পড়েছিল। তিনি এই খবর প্রকাশ করার জন্য তাড়াহুড়ো করেননি। তিনি তার ছেলেকে, যে হয়তো এখন তার নামও জানে না, ধীরে ধীরে তার মায়ের কোলে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। মাতৃত্বের ভাষা দিয়ে সম্পর্কের পরিচয় আবার নতুন করে লিখতে চেয়েছিলেন। রাতে যখন ছেলেটি তার কোলে ঘুমিয়ে পড়ল, রূপা ধীরে ধীরে তার ফোন নিলেন এবং একটি নাম্বারে ডায়াল করলেন যা তিনি বহু বছর ধরে রেখেছিলেন, একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার, যিনি একসময় শিশু পাচারের মামলায় গভীরভাবে কাজ করেছিলেন। ফোনের ওপার থেকে একটা কাশি শোনা গেল এবং তারপর এক ক্লান্ত কিন্তু এখনও সজীব কণ্ঠস্বর। রূপা সরাসরি বললেন, আমি জানতে চাই 10 বছর আগে আমার ছেলেকে কে চুরি করেছে এবং কিভাবে সে একটা বস্তিতে এসে রয়েছিল। আমি সব কিছু জানতে চাই, নাম, চেহারা, জায়গা, সব। ওপাশ থেকে কিছুক্ষণের জন্য নীরবতা ছিল। তারপর সেই কণ্ঠস্বর বলল, কিছুই বদলায়নি ম্যাডাম, শুধু নামগুলো বদলেছে। পদ্ধতি আজও একই, দারিদ্র্য, রেলওয়ে স্টেশন, পরিত্যক্ত শিশু, তারপর ভিক্ষাবৃত্তির দল বা গৃহস্থালির কাজের নেটওয়ার্ক। আপনি যদি সত্যি উত্তর চান তবে আপনাকে স্টেশনের নিচ থেকে শুরু করতে হবে। পরের দিন রূপা তার পুরনো অভিজ্ঞতা, তার স্থানীয় উৎস এবং ইউনিফর্মের প্রভাব একপাশে রেখে পুরোপুরি একজন নিখোঁজ মায়ের মতো চলতে শুরু করলেন। তিনি তার ছেলেকে তার সবচেয়ে বিশ্বস্ত মহিলা অফিসারের কাছে ছেড়ে দিলেন, যাকে তিনি মায়ের মতো দায়িত্ব দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন তাকে যেন ভয় না পায় এবং কোনো প্রশ্নের উত্তরও যেন না চায়, শুধু তার কথাগুলো শুনে যায়। রূপা সেই স্টেশনে পা রাখলেন যেখানে 10 বছর আগে তার জীবন এক মুহূর্তে ভেঙে গিয়েছিল। সেই একই প্ল্যাটফর্ম, একই ভিড়, একই কোলাহল, একই ভিক্ষুকের শাড়ি এবং একই রকম জীবনের ছায়া। কিন্তু এবার তিনি অফিসার ছিলেন না, তিনি একজন সাধারণ মহিলা ছিলেন, যা হয়তো তার কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে এসেছিলেন। তিনি ছেঁড়া কাপড় পরেছিলেন, চুলে তেল ছিল না এবং চোখে সেই ক্লান্তি ছিল যা দৈনন্দিন জীবনযাপনকারীদের থাকে। তিনি প্ল্যাটফর্মে কিছু ভিক্ষুককে টাকা দিলেন, তাদের কথা শুনলেন। কিছু ছোট শিশু সেই সব গান গাইছিল যা গরিব শিশুদের শেখানো হয় সহানুভূতি পাওয়ার জন্য। তার চোখ একটি 7-8 বছরের মেয়ের দিকে গেল যে একটি মাঝবয়সী মহিলার সঙ্গে বসে একটা নীরবে কাঁদতে কাঁদতে ভিক্ষা করছিল। রূপা তার পাশে বসলেন এবং ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, তুমি কি স্কুলে যাও না? মেয়েটি মাথা নিচু করে নিল। মাঝবয়সী মহিলাটি ঘুরে তাকালো এবং বলল, আপনি কে, কেন এসব জিজ্ঞাসা করছেন? রূপা ধীরে ধীরে ক্ষমা চাইলেন এবং উঠে এক চা বিক্রেতার কাছে গিয়ে বসলেন। সেখান থেকে তিনি দেখলেন যে সেই মহিলাটি বারবার তার ফোনে কিছু দেখছিল এবং কিছুক্ষণ পর এক মাঝবয়সী পুরুষ সেখানে এলো এবং মেয়েটিকে নিয়ে গেল। এবার রূপা তাদের পিছু নিলেন। কোনো পুলিশ দল নেই, কোনো ওয়্যারলেস নেই, শুধু একজন মা যিনি এবার অন্যের জন্য সেই লড়াই লড়ছেন যা তিনি নিজের ছেলের জন্য লড়েছিলেন। সেই মাঝবয়সী লোকটি মেয়েটিকে নিয়ে স্টেশন থেকে বের হয়ে একটা পুরনো ভ্যানে উঠল এবং ভ্যানটি সরাসরি একটা পুরনো গোদামের দিকে গেল। রূপা তার বাইকে করে তাদের অনুসরণ করলেন। তার ফোনে জিপিএস অন ছিল, যার অবস্থান তিনি তার এক বিশ্বস্ত অফিসারকে পাঠিয়েছিলেন। যখন ভ্যানটি থামল, সামনে একটা ভাঙা বাড়ি ছিল যেখানে কোনো বোর্ড ছিল না, গেট লোহার কিন্তু অর্ধেক খোলা। রূপা দেওয়ালের কাছে গেলেন এবং দেখলেন যে সেখানে আরও 2 জন শিশু ছিল এবং 3 জন পুরুষ কথা বলছিল। নতুন মাল পরের সপ্তাহে আসবে, এবার তা বাংলা থেকে আনা হবে। এই কথা শুনে রূপার রক্ত গরম হয়ে গেল, কিন্তু তিনি তার রাগ ঠান্ডা লোহার মতো ভেতরে জমা করে রাখলেন। তাকে পুরো জালটি ভাঙতে হবে, শুধু একটা তার টানলে হবে না। তিনি ফোন বের করে ভিডিও রেকর্ড করা শুরু করলেন এবং ধীরে ধীরে ফিরে এলেন। সেই রাতেই তিনি সব প্রমাণ, ভিডিও, অডিও এবং অবস্থান রাজ্যের শিশু পাচার শাখা ডিরেক্টরকে পাঠালেন, কিন্তু তার নাম প্রকাশ করলেন না। তিনি শুধু এতটুকুই বললেন, এটি শুধু শিশু পাচার নয়, মা ছেলের সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র। যখন তিনি রাতে তার ছেলের কাছে ফিরলেন, তখন দেখলেন সে একটি কোণে বসে দেয়ালে আঙুল দিয়ে কিছু আঁকছে। একটি ঘর, তাতে মা এবং একটি শিশু। কোনো শব্দ লেখা ছিল না, কিন্তু রূপা সবটা বুঝতে পারলেন। তিনি তার ছেলেকে কোলে নিলেন এবং প্রথমবারের মতো তার নাম ধরে ডাকলেন, আয়ন। ছেলেটি চমকে উঠল, কিন্তু হেসে দিল। এই হাসি প্রথমবার তার হৃদয় থেকে বেরিয়েছিল। এখন আয়নের চেহারা বদলাতে শুরু করেছে। সে এখন আর ভয় পায় না, বরং কথা বলতে শুরু করেছে। একদিন সে জানালো কিভাবে কিছু কাকু তাকে ট্রেনে নিয়ে গিয়েছিল এবং কিভাবে তারা বলেছিল যে তার মা চলে গেছে, এখন তারা তার সঙ্গে আছে। সে বলল কিভাবে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল এবং কিভাবে তার নাম বারবার বদলানো হয়েছিল, কখনো রাহুল, কখনো বড্ডু, কখনো শান। রূপা জানতেন যে এখন এটি শুধু তার লড়াই নয়, এটি এখন একটি মিশন সেই সব শিশুদের জন্য যাদের পরিচয় কোনো লোভের কাছে হারিয়ে গেছে, যাদের সরলতাকে ব্যবসায়ীরা একদমে বেঁধে দিয়েছে। তিনি আয়নকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, এবার আমরা প্রতিটি আয়নকে তার বাড়ি ফিরিয়ে দেব। পাওনারি জীবনে এখন 2টি চরিত্রের ভূমিকা শুরু হয়েছিল। একটি চরিত্র ছিল একজন মা, যে সকালে বাড়িতে আয়নের সাথে হাসে, তার পছন্দের দুধ তৈরি করে, বই থেকে ছবি দেখে গল্প শোনায়, এবং যখন আয়ন হঠাৎ ভয় পেয়ে তার বাহুতে ঝাঁপিয়ে পড়ে, তখন মা হয়ে তার চুল আদর করে। অন্য চরিত্রটি সেই একই ছিল, যে পুলিশ একাডেমিতে প্রথমবার ইউনিফর্ম পরে শপথ নিয়েছিল যে সে সত্যির জন্য লড়াই করবে, শত্রু যেই হোক না কেন। কিন্তু এখন এই 2টি চরিত্র একে অপরের মধ্যে মিশে গেছে। মানারি এখন প্রতিটি শিশুর মধ্যে তার নিজের আয়ানকে দেখতে লাগলেন, এবং অফিসার এখন কেবল আইনের নয়, মানবতার ভাষায় কাজ করতে বাধ্য হলেন।
আয়ান এখন ধীরে ধীরে নিজেকে প্রকাশ করতে শুরু করেছিল। সে রূপাকে মাঝে মাঝে মাম্মা বলে ডাকত, তারপর সঙ্গে সঙ্গে থেমে যেত, যেন ভয় পেত যে তিনিও তাকে ছেড়ে যাবেন। একদিন যখন রূপা তাকে একা একটি ঘরে বসে থাকতে দেখলেন, তখন জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা? সে ধীরে ধীরে বলল, যদি আপনিও চলে যান। সেই একটি বাক্য রূপার আত্মাকে নাড়িয়ে দিল। তিনি তার মাথায় হাত রেখে বললেন, আমি আর কোথাও যাব না, এখন তুমি আমার বাড়ি। সেই সন্ধ্যায় রূপা তার পুরনো মামলার ফাইলগুলো নিয়ে এলেন। তিনি 10 বছরে নিখোঁজ হওয়া সব শিশুর ফাইলগুলো এক এক করে পড়তে শুরু করলেন। পাতাগুলোতে ছিল বেদনা, ছবিগুলোতে ছিল নীরব আর্তনাদ এবং বিবৃতিতে ছিল গভীর অসহায়তা। প্রতিটি ফাইল যেন আয়নের মতোই একটি নতুন গল্প বলছিল। কোনো মা রেলওয়ে স্টেশনে কাঁদতে কাঁদতে পাওয়া গিয়েছিল, কোনো বাবা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন, কোনো বোন তার ভাইকে খুঁজতে দাঁড়ে দাঁড়ে ঘুরেছিল। এই সব কিছুর মধ্যে একটা জিনিস সাধারণ ছিল, সিস্টেমের ক্লান্তি। মামলাগুলো খোলা হয়েছিল, তারপর বন্ধ হয়ে গিয়েছিল, কিছু ক্ষেত্রে তো এফআইআরও করা হয়নি। রূপা স্থির করলেন যে তিনি এখন শুধু আয়ানকে নিয়ে সীমিত থাকবেন না। তিনি তার জেলায় একটি বিশেষ শিশু সুরক্ষা কেন্দ্র তৈরির প্রস্তাব দিলেন, যেখানে প্রতিটি নিখোঁজ শিশুর ফাইল আবার খোলা হবে। তিনি একটি টাস্ক ফোর্স তৈরি করলেন এবং প্রথমে সেই রেলওয়ে স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোতে নজর দিলেন যেখান থেকে সবচেয়ে বেশি শিশু নিখোঁজ হয়েছিল। একদিন একটি শিশু সদন থেকে খবর এলো যে সেখানে একটি শিশু এসেছে যে ক্রমাগত একটি নাম ধরে ডাকছে, সোনু, মাম্মা, সোনু। নামটি বিশেষ কিছু ছিল না, কিন্তু যখন রূপাশী রেজিস্টার দেখলেন তখন জানতে পারলেন যে শিশুটিকে যে লোকটি সেখানে রেখেছিল তার চেহারা সেই গোদামের র্যাকেটের লোকের চেহারার সঙ্গে মিলে যায়। এটি কেবল একটি কাকতালীয় ঘটনা ছিল না। তিনি তার দলকে সেই লোকটির খোঁজে পাঠালেন। তদন্তে জানা গেল যে সেই লোকটি আসলে একটি বড় সিন্ডিকেটের অংশ, যা অনেক রাজ্যে ছড়িয়ে আছে। শিশুদের চুরি করা, তাদের নাম পরিবর্তন করা, কখনো তাদের ভিক্ষুকদের দলকে বিক্রি করা, কখনো গৃহস্থালির কাজের জন্য বা কখনো অবৈধ অঙ্গ ব্যবসার জন্য পাচার করা, এই সব কিছুরই একটি পুরো নেটওয়ার্ক ছিল। এখন এই লড়াই কেবল একজন মায়ের ছিল না, এটি এখন একটি সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটা যুদ্ধ হয়ে উঠেছিল। রূপাই বিষয়টি রাজ্য সরকার পর্যন্ত নিয়ে গেলেন। একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হলো এবং রূপাকে তার প্রধান করা হলো। কিন্তু যখন তদন্ত এগিয়ে যাচ্ছিল, রূপা প্রতিদিন আয়নের সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়ে তুলছিলেন। সে এখন স্কুলে যেতে শুরু করেছে। প্রথমবারের মতো যখন সে স্কুল ইউনিফর্ম পরল, তখন রূপার চোখে আবার সেই স্বপ্ন ফিরে এলো যা তিনি কখনো তার ছেলের সঙ্গে দেখতেন, বই, কাঁধে ব্যাগ এবং ছুটি শেষে বাড়ি ফেরা একটি ছোট্ট শিশু। স্কুল থেকে ফিরেই আয়ান সব কথা বলতো। আজ আমি ক্লাসে প্রথম উত্তর দিয়েছি, আমি পেন্টিংয়ে এ পেয়েছি, ম্যাডাম আমাকে স্টার দিয়েছেন। তারপর সে দৌড়ে সে রূপাকে জড়িয়ে ধরত। এই জড়িয়ে ধরায় এখন আর কোনো দ্বিধা ছিল না, কোনো ভয় ছিল না, শুধু বিশ্বাস ছিল। কিন্তু রূপা জানতেন যে আয়নের কাছ থেকে যে বিশ্বাস তিনি পেয়েছেন তা প্রত্যেক সে মায়ের অধিকার যার কোল খালি হয়ে গেছে। তিনি রাজ্যের সমস্ত পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন যে শিশু অপরাধ সম্পর্কিত কোনো মামলা তার নজরদারি ছাড়া আর সামনে যাবে না। আয়ান এখন গল্প লিখতে শুরু করেছিল। একদিন সে একটি পাতা রূপাকে আনিয়ে দিল যেখানে লেখা ছিল, একটি শিশু হারিয়ে গিয়েছিল কিন্তু তার মাম্মা তাকে খুঁজে নিয়ে এসেছেন, এখন সে আর কখনো হারাবে না। রূপা সেই কাগজটি তার অফিসের টেবিলে লাগিয়ে দিলেন। ঠিক তার নিচে ছিল পুলিশের সেই শপথপত্র যেখানে লেখা ছিল সততা, সেবা এবং ন্যায়। এখন তার জীবনে কোনো বৈশারিত্ব ছিল না, কোনো বিভ্রান্তি ছিল না। এখন তিনি মাও ছিলেন, অফিসারও ছিলেন। এবং এখন তার লড়াই কোনো পদোন্নতি, পদক বা খবরের কাগজের শিরোনামের জন্য ছিল না। এখন তার লড়াই ছিল সেই সব ছিন্ন সম্পর্কের জন্য যা মা, ছেলে, বোন, ভাই এবং মানবতার সম্পর্ক গড়ে তোলে। যে সকালে সূর্য তার প্রথম রশ্মির সাথে পৃথিবীকে হালকাভাবে স্পর্শ করছিল, সেই সকালে রূপার চোখে ঘুম ছিল না। তিনি জানালার পাশে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়েছিলেন, যেন কোনো উত্তর খুঁজছেন। তার আঙ্গুলগুলো কাঁপছিল, যেন এক অজানা ভয় তার ভেতর থেকে উঠে আসছিল। কিন্তু এই ভয় কোনো অপরাধীর কাছ থেকে ছিল না, এই ভয় ছিল সেই সব সত্যি থেকে যা তিনি জেনেছেন এবং যা প্রকাশ করা এখন তার সবচেয়ে বড় দায়িত্ব। আগে রাতে আয়ান তাকে একটি প্রশ্ন করেছিল, মাম্মা, যারা শিশুদের চুরি করে তারা কি ধরা পড়ে? রূপা কিছুক্ষণের জন্য চুপ ছিলেন, তারপর তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অবশ্যই বাবা, একদিন সবাই ধরা পড়ে, কেউ সত্য থেকে পালাতে পারে না। কিন্তু এখন তিনি নিজেই জানতেন যে সেই সিন্ডিকেটের শিকড় অনেক গভীরে, এত গভীরে যে অনেক প্রভাবশালী ব্যক্তির সাথে জড়িত। তিনি যে গোদামটি ধরেছিলেন সেটি কেবল একটি সংযোগ। সেই লোকটিকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে যে নামগুলো উঠে এসেছিল তা খুবই চাঞ্চল্যকর ছিল। একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, একটি শিশু কল্যাণ কেন্দ্রের ডিরেক্টর, একজন স্থানীয় পলিটিশিয়ান এবং একজন বিখ্যাত ডাক্তার। এই সবাই আলাদা আলাদা দায়িত্ব নিয়ে একটি জাল পরিচালনা করছিল। শিশুদের আনা, তাদের চিকিৎসা করা, তাদের পরিচয় মুছে দেওয়া এবং তারপর তাদের বিক্রি করা,
সবকিছু এত সুশৃঙ্খলভাবে করা হতো যে কেউ সন্দেহ করত না। রূপাই সবার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা শুরু করলেন। তিনি তার বিশ্বস্ত অফিসারদের একটি আলাদা দল তৈরি করলেন, যারা কাউকে না জানিয়ে আলাদা আলাদা শহরে গিয়ে তথ্য সংগ্রহ করতে লাগলেন। ফোন ট্যাপ, সিসিটিভি, ব্যাংক লেনদেন, পুরনো মামলার ফাইল, সব দিকে কাজ চলছিল। দিনে তিনি অফিসে একজন সাধারণ এএসপির মতো বসতেন, কিন্তু রাতে তার টেবিলের উপর ছড়িয়ে থাকা কাগজের স্তূপ তাকে একটি যোদ্ধার মতো ঘিরে রাখত। আয়ান অনেক সময় জেগে উঠত, দরজার কাছে এসে দাঁড়াতো এবং বলতো, আপনি এখনও জেগে আছেন? রূপা হেসে তাকে ভেতরে ডেকে নিতেন এবং বলতেন, আর কিছুক্ষণ বাবা, তারপর তোমার কাছে আসব। একদিন রূপা একটি বড় সিদ্ধান্ত নিলেন। তিনি আয়ানকে নিয়ে সেই স্টেশনে যাবার কথা ভাবলেন যেখানে সে একদিন হারিয়ে গিয়েছিল। তার হৃদয়ে ভয়ও ছিল, আবার বিশ্বাসও ছিল। স্টেশনের সিঁড়িতে ওঠার সময় আয়ানের হাত তার হাতের মুঠোয় ছিল। চারপাশে সেই একই ভিড়, একই কোলাহল, একই যানবাহনের শব্দ, একই ফুচকার গন্ধ। কিন্তু এবার পার্থক্য ছিল, মা এবং ছেলে একসঙ্গে ছিল এবং একে অপরকে শক্ত করে ধরেছিল। রূপা তাকে সেই জায়গাটি দেখালেন যেখানে তিনি তাকে শেষবার দেখেছিলেন। আয়ান চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আমার মনে নেই মা, কিন্তু এখন কোনো ব্যাপার না, আমি তো ফিরে এসেছি। এই শব্দগুলোতে যেন বহু বছরের যন্ত্রণার শেষ ছিল। রূপা তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং চোখের জল আটকে রাখার চেষ্টা করে বললেন, হ্যাঁ বাবা, আর কখনো হারাবে না। এই যাত্রার পর রূপা একটি বই লেখার সিদ্ধান্ত নিলেন। আয়ানের গল্প নয়, বরং সেই সবের গল্প যারা হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে। তিনি প্রতিটি মায়ের সাথে যোগাযোগ করলেন, প্রতিটি শিশুর গল্প লিখলেন যে কখনো রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে গিয়েছিল, তারপর কোনো বস্তি, কোনো ফুটপাত বা কোনো অন্ধকার ঘরে পাওয়া গিয়েছিল। বইটির নাম রাখা হলো মায়ের শাড়ি এবং হারিয়ে যাওয়া ঘুমপাড়ানি গান। ফেবলের সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।